সুপ্রিয় শ্রদ্ধাভাজন শ্রোতাবৃন্দ, ২৪-এর গণহত্যার ঘাতক দানব শেখ হাসিনার অন্যতম সহযোগী ডিবি হারুনের নরক থেকে ফিরে আসার যন্ত্রণাময় দিনগুলির বিবর্ণ মুহূর্তগুলোর বর্ণনা শুনি। কালবেলা থেকে সংগ্রহে সাক্ষাৎকারটি আমি কামরুজ্জামান বাবু আপনাদের সামনে উপস্থাপন যে করছি। স্টেশনে চলুন তারা ভাঙচুর করেছে, সাক্ষাৎকারটি শুনে আসি। অগ্নিসংযোগ করেছে। মাস্টারমাইন্ড হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। আমাদেরকে মেরে মেরে ওরা তখন রুলাক ট্যাবলেট দিত। তোরাই পুরাইছিস, তোরাই ভাঙছিস, এটা স্বীকার কর। হ্যাঁ, যদি স্বীকার করস তাহলে তোদের আগামীকালকে ইয়েতে উঠাই দিব, আমরা কোর্টে উঠাই দিব, আর সব কিছু থেকে বেঁচে যাবি। আমরা বলছি যে না, এটা আমরা করি নাই, আগুন দেই নাই মেট্রো রেলে। আমরা কেন আগুন দেবো? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা কেন এই ধরনের টুকায়ের মতো কাজ করব? বলে যে তাহলে এক রাত সময় দিলাম, কালকে দিনে আবার ডাকবো। যদি এর মধ্যে নিজে নিজে ভেবে দেখ, যদি স্বীকার করস তাহলে সবকিছু থেকে রেহাই পাবি, না হলে কালকের দিন থেকে শুরু হবে। আমি ইমাম আল নাসির মিশুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। নভেম্বরের 15 তারিখে আমি অ্যারেস্ট হয়েছিলাম। এবার যে ভয়াবহ একটা পরিস্থিতি দেখেছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি যে ইলেকট্রিক শক দিয়ে তাদেরকে নিয়ে আসা হতো, ফ্যানে ঝুলিয়ে তাদেরকে মারা হতো। এগুলো আমাদের সামনে আমরা দেখতাম, এবং আমাদের যখন ডাকা হতো আমরা বারবার খালি, যেহেতু মুসলমান মানুষ, আল্লাহর নাম নিতাম যে কি কার কি হয় না হয়। আমাদের সেন্ট্রালের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান ভাইয়ের পায়ের সামনের অংশ ভেঙে গেল। ওনাকে যখন মারা হলো, তারপর হচ্ছে আমাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়কে, দুইজনকে একসাথে ডাকা হলো, দুইজনকে একসাথে নিয়ে গেল। নিয়ে গিয়ে দুইজনকে দুই টার্মে আবার আমাদের একই অকথ্য ভাষায় গালাগাল করা হলো, নির্যাতন করা হলো। আমাদের পেছন সাইড, ব্যাক সাইড একেবারে পুরো কালো কুচকুচে করে ফেলছে তারা। এটা দিন না রাত বোঝার কোনো সুযোগ নেই আসলে, লাইট ছাড়া কোনো কিছুই দেখা যায় না। তো এরপর দিন সকালে বৃহস্পতিবার ছিল আমাদেরকে ধরে নেওয়ার। শুক্রবারে শুরু করলো আবার 10টা থেকে আমাদেরকে 4জনকে নিয়ে গেল একসাথে, নিয়ে একজন একজন করে ঢাকায় ডিসি রুমে পিছনে 2 হাতে হ্যান্ডকাপ লাগায়, এভাবে আপনার চোখ বাঁধে গামছা দিয়ে, প্রথম জমটুপির মতো যেটা আর কি, এটা লাগায়। তা তখন বোঝারও সুযোগ নাই যে কি হচ্ছে না হচ্ছে, বা কে আছে না আছে, এগুলো দেখারও সুযোগ নাই। একটা রুমে ঢুকানোর পরে মনে হয় লাঠি দিয়েই, কারণ সে তখন করতে থাকে, লাঠি নিয়ে বানাইতে হইব, স্বীকার করে না। কিভাবে স্বীকার করাতে হয় এটা আমরা জানি। তখন ডাইরেক্ট হাঁটুতে হিট করতে থাকে, শরীরে যত জোর আছে তত জোরে হাঁটুতে হিট করতে থাকে। হাঁটুতে হিট শুধু হাড়গুলাতে, পায়ের নিচ থেকে হাড়গুলাতে পিছনে। তখন একটা সময় আমি পড়ে যাওয়ার পরে ওদের মধ্যে থেকে একজন বলতেছে যে ঠিক আছে, ওটারে বাইরে নে, বাকিটিরে নিয়ে। এভাবে একে একে সবাই করে, এবং তারপর আমাদেরকে একটা ভিডিও করায়, যে ভিডিওতে যে যদি সন্তুষ্ট হয় তারা, তাহলে এরপর দিন আবার ডাকবে না, না হলে আমাদেরকে এরপর দিনও ডাকবে। তো ভিডিওতে ওরা বলে যে আমরা এটা বলতে হইব যে আমরা আগুন দিছি, আমরা এগুলোর সাথে জড়িত, এটা স্বীকারোক্তি ডাইরেক্ট 164 যেটাকে বলে। আমরা আবার ভিডিও করতে গেলে আমরা আবার করি না, এগুলা বলি না। তখন এভাবে প্রায় সারাদিনই আমাদেরকে রাখে, সন্ধ্যায় আবার নিয়ে যায় ইয়াতে, বলে যে তখন ডিসি বের হয়ে চলে যায়, যে আমরা উপর মহলে দেখাবো, যদি ভিডিওটা সন্তুষ্ট হয় তারা, তাহলে তা এরপর তাদের ডাকবো না। এডিসিকে জিজ্ঞেস করি যে ভাই, আমাদেরকে কেন এত টর্চার করতেছেন? আপনি তো ভালো করে বুঝতেছেন, আমাদের মোবাইল ট্র্যাক করছেন আপনারা, আমাদের ডিভাইস আপনাদের কাছে সব কিছু আছে, আপনারা তো সব জানেন, কেন আপনারা আমাদেরকে এভাবে টর্চার করতেছেন, বা কেন ধরে নিয়ে আসছেন ভাই শুধু শুধু আমাদের মতো নিরীহ লোকজনকে? তো তখন উনি বলতেছে যে আসলে আমাদের কিছু করার নাই। হারুন স্যার হারুন স্যার ডিরেক্ট বলছে যে হান্নানকে উঠে নিয়ে এসো, আমাদের কিছু করার নাই। আমাকে একটা উনি মেসেজ দেখাইলো হোয়াটসঅ্যাপে, যে শুধু এইটুকু দেখাইলাম তোমাকে, আর কিছু করার আমার নাই, তুমি আমার ইউনিভার্সিটির ছোট ভাই, এইটুকুই তোমার জন্য আমি করতে পারছি। ওই মেসেজে লেখা ছিল যে আবু হান্নান তালুকদারকে প্রদান করে মেট্রো রেল মামলাটা দিয়ে দাও, এই ধরনের একটা লেখা ছিল। আমি খুব তাড়াতাড়ি যতটুকু পড়তে পারছি। উনারই নির্দেশ, কিভাবে স্বীকার করাইতে হইব এটা উনি ভালো করে জানেন। তারপর দিন আবার শনিবারে সকালে আবার আমাদেরকে ডাকে,
ইয়ে করার জন্য, যে এর আগের দিন যে আমরা স্টেটমেন্ট দিলাম যে আমরা এখানে 164 দিই নাই, যে আমরা মেট্রো রেল আগুন দেই নাই, এই কথা মানে দিয়েছি, এই কথাটা আমরা বলি নাই। এই কারণে এরপর দিন আমাদেরকে আবার ডাকে, এডিসি রুমে প্রথম ডাকার পরে বলে যে ডিসি স্যার তো সন্তুষ্ট না, তোমরা কেন এগুলা করতেছো, তোমরা স্বীকার করো। আমরা বলি না স্যার, আমরা এগুলা স্বীকার করবো না। না ভাই, আমরা এগুলো স্বীকার করবো না, আমরা এগুলো করি নাই যেহেতু, তো কেন স্বীকার করবো। তারপর আবার ডিসি রুমে নিয়ে যায়, একজন করে চোখ বেঁধে, ওই একই ক্রাইটেরিয়া। তখন 7-8 জন ছিল অলরেডি, তখন তারা রেডি হয়েছিল লাঠি সুটা নিয়ে। আমাদেরকে যথারীতি চোখ বাঁধে, পিছনে হ্যান্ডকাপ লাগায়, জমটুবি লাগায়, নিয়ে রুমে নেওয়ার পরে দরজা লক করে দিয়ে তারা আবার সেই একই প্রশ্ন। আমাদের 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পথে আমি শুধু একটি কথাই বলি যে 25 জুলাই আনুমানিক 10টা থেকে 10:30টার মধ্যে যখন মিরপুরের বাসা থেকে যখন আমাদেরকে নিয়ে যায় ডিবি পুলিশ, তখন প্রতিমধ্যে রাস্তায় আপনার সেনাবাহিনীর লোকজন গাড়ি থামিয়ে তাদের পরিচয় জানতে চায়। তখন ডিবি পুলিশের লোকজন পেছন থেকে মানে ওই গাড়ির ভিতর থেকে বলা শুরু করে যে এরা আমাদের গাড়ি আটকানোর কে, এদেরকে গুলি করে দেই স্যার। কার্যালয়ে থাকাকালীন অবস্থায় দেখা গেছে যে আমাদের উপর যে নির্যাতন হয়েছে, আমরা একটা টাইমে বলতাম, যেমন আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমার বাবা আমার হাই প্রেশার, তো আপনারা একটু জাস্ট মানে শুধু খবর দেন যে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। তখন টিভির লোকজন বলা বলি করতো যে আপনারা রাজনীতি করেন, তো বাপ মা 2-1 স্ট্রোক করুক, না হলে কীভাবে বড় নেতা হবেন। তো কিছুদিন পরে যখন মিডিয়ার সামনে আনবে তখন তারা এমনি জেনে যাবে, টেনশন করতে দেন। তো তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও তারা কখনো এই মানে জানানোর যে বিষয়টা যে আমরা অ্যারেস্ট করেছি এটা তারা বলে নাই। আমাদেরকে যখন ডাকা হতো তখন জমটুপি পরানো থাকতো, নিজেরা বলা বলি করতো যে এদেরকে যাত্রাবাড়ি বা টঙ্গীর ওইদিকে নিয়ে যাই, এদেরকে ফেলে দিয়ে আসি, এই আন্দোলনের মধ্যে কেউ কোনো খোঁজখবর জানবে না বা বিশ্রী ভাষায় গেলে। তখন আমি শুধু এটুকুই শুনতে পারছিলাম, আমার দুই হাতে ধরে দুইজন দুই দিক দিয়ে, এরপরে পায়ে 2 জন ধরে আমাকে কোনো মতে বাইরে নিয়ে আসে এবং বলে যে আর পরেরটারে নিয়ে আয়। এভাবে যথারীতি ওরা মিশুক তারপরে নিয়ে যায়, মিশুককে করার পরে বিজয়কে নিয়ে যায়, তারপরে রুবেলকে নিয়ে যায়। এভাবে আমাদেরকে 4 দিন গুম রেখে 4 দিনই অত্যাচার করে। 4 দিন অত্যাচার করার পর আমাদেরকে নিয়ে যায়, মিডিয়া ট্রায়াল দেয়। 3বার। প্রথমবার হয় তারা সন্তুষ্ট না, দ্বিতীয়বার তারাও সন্তুষ্ট না, তারপরে আবার করে। তখন প্রায় 300-400 মিডিয়া ছিল আমাদের সামনে। আমরা তো তখন হাঁটতেও পারতেছিলাম না, আমি তখন হাঁটতে পারতেছিলাম না প্রায়। ওরাও অবস্থা খুবই খারাপ ছিল, আমাদেরকে মেরে ওরা তখন রুলাক ট্যাবলেট দিত। সুধীর শ্রোতাবৃন্দ, শুনলেন তো ডিবি হারুনের কেচ্ছা কাহিনী। আসলে সরকারি চাকরি ক্ষমতা সীমাহীন, যখন যা ইচ্ছা তাই করা সম্ভব। ডিবি হারুন তা বুঝিয়ে দিয়েছে। তদন্ত ছাড়া যাকে ইচ্ছা তাকে আসামি করা যায়, এতে ঊর্ধ্বতনদের খুশি রাখা হলো আর নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করা গেল। পুলিশ এতটাই ক্ষমতাসীন হয়েছিল, ইউনিফর্ম পরিধান করা রাষ্ট্রীয় সেনাবাহিনীকেও গুলি করতে চায়। অবাক কাণ্ড। এটা তাদের মূর্খতা না মামলিক ক্ষমতার দাপট তা জানা নাই। তবে এই ধরনের দানব তৈরির মূল হোতা হচ্ছে শেখ হাসিনা। এটাই আজকে সাধারণ মানুষ বলছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।